আচ্ছা, এটা হচ্ছে যেটা বলতেছিলাম নলেজ রিপ্রেজেন্টেশন রিজনিং এর লাস্ট টপিক, যেটা হচ্ছে ফাজি লজিক। তো ফাজি লজিকের নাম আমি জানি না তোমরা অন্য কোনো কোর্সে বা কোনো রিসার্চ ওয়ার্কে শুনছো কিনা। ফাজি লজিক দিয়ে অনেক অনেক গবেষণা হয়, ঠিক আছে। এখন এই রিসেন্ট 2025-এও কিন্তু ফাজি লজিক দিয়ে ভালো রিসার্চ হচ্ছে। ফাজি লজিক প্লাস জেনেটিক অ্যালগরিদম, তোমরা তো জেনেটিক অ্যালগরিদম দিয়ে কোনো সিটি দাও নাই, বাট ওটা ফাইনালে থাকবে। জেনেটিক অ্যালগরিদম, ফাজি লজিক এগুলো কিন্তু ইউজ করা হয় বিশেষ করে কন্ট্রোল সিস্টেম, ডিসিশন মেকিং, হ্যাঁ, এই ধরনের সিস্টেমের ডেভেলপমেন্টে ফাজি লজিকটা খুব ভালো একটা টুল হিসেবে ইউজ হয়। তো ফাজি লজিকের মেইন ইয়াটা যদি বলি, এটা হচ্ছে তোমার, আমি ক্লাস দিচ্ছি, এক মিনিট। আমি ক্লাস দিচ্ছি। তো তোমাদের আমি বাকি যে দুইটা লজিক পড়াইছিলাম, প্রপোজিশনাল লজিক এন্ড প্রেডিকেট লজিক, সেখানে কি ছিল যে একটা স্টেটমেন্ট বলো, একটা সেন্টেন্স বলো, সেটা কি হবে, আইদার ট্রু অথবা ফলস, নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। যে আমি যদি বলি ফর এক্সাম্পল, এখন সুমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ঠিক আছে। সো আইদার এটা কি হবে, ট্রু হবে অথবা ফলস হবে। কিন্তু আমি যদি বলি সুমা ইজ সুপার ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তারপরে তাহলে এখানে আমরা কি করতেছি, দেখো সেই গ্রামারই কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, আমরা ইন্টেলিজেন্টকে কি করতেছি, সুপার শব্দটাকে দিয়ে মডিফাই করতেছি না, বুঝতেছো? সো এই যে সুপার, তার মানে কি এক্সট্রা একটা ওয়ার্ড আসলো যেটা ইন্টেলিজেন্টকে আরো মডিফাই করলো, আরো সেটাকে আরো শক্তিশালী করলো, তাই না, যে আসলে সে কতটা ইন্টেলিজেন্ট। তো এই ধরনের সিচুয়েশন গুলো, এই ধরনের রিজনিং প্রসেস বা এই ধরনের নলেজ রিপ্রেজেন্টেশন আমাদের কি বলা যায় এজেন্টের ভেতরে দেওয়ার জন্য এই তোমার শুধুমাত্র যে বুলিয়ান লজিক এটা কাজ করবে না, এটাতে হবে না। কারণ বুলিয়ান লজিক আইদার আমাকে ট্রু বলবে অথবা ফলস বলবে। তো এই যে আমি একটা এক্সাম্পল বললাম, এই ধরনের সিচুয়েশন গুলোকে ডিল করার জন্য আমাদের এই যে ফাজি লজিকের উৎপত্তি, এবং এটা তোমার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে 1956-এ লুৎফি জাদে উনি প্রথম এটা ইন্ট্রোডিউস করেন, ঠিক আছে। এবং এটাকে কি করা হয় যে 0 and 1 এর যে মধ্যবর্তী যত ভ্যালু আছে, তার মানে তুমি ধরো 0.02, 0.03 এরকম করে যত ইন্টারভ্যাল হতে পারে, যত মিনিমাম ইন্টারভ্যাল হতে পারে, সমস্ত কিছুই, তার মানে ইন বিটুইন 0 to 1 যত ভ্যালু হতে পারে, এগুলো সবকিছু ইউজ করা হয় কি ট্রুথ ভ্যালু হিসেবে। কিসের জন্য? এই যে তোমার হিউম্যান লাইক রিজনিং প্রসেসের জন্য বা নলেজকে রিপ্রেজেন্টেশনের জন্য। কারণ আমরা সবসময় বলি না যে ইজ ইট, যদি ধরে পরে এক্সাম্পলটা দেখি, ইজ ইট কোল্ড, আমরা কিন্তু সবসময় ইয়েস অথবা নো বলি না। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে হ্যাঁ খুব বেশি ঠান্ডা, অথবা আজকে তেমন ঠান্ডা নাই, হ্যাঁ একেবারেই ঠান্ডা কম, অথবা হট ধরো, উল্টাটা ধরো যাচ্ছে খুবই গরম, বাইরে যাব না, ঠিক আছে। এই ধরনের সিচুয়েশনটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, তো ওটার জন্য ফাজি লজিক। ফাজি লজিকের ব্যাকগ্রাউন্ডটা আমি কি বোঝাতে পারলাম কিনা, কিভাবে আসলো বা কেন আসলো, কেন দরকার ফাজি লজিকটা, কেন দরকার নলেজ রিপ্রেজেন্টেশন রিজনিং এর জন্য। দেখতে পারবো না যদি থাকে 2 মার্কসের জন্য। এই যে এখানে ডেফিনেশনই, হ্যাঁ, the method of reasoning that resembles human reasoning process, এবং এটা তোমার ডিসিশন মেকিং এ হেল্প করে, এবং এটা ট্রুথ ভ্যালু হিসেবে 0 থেকে 1 এর মধ্যবর্তী যত আছে ইন্টারমিডিয়েট যে ইন্টারভ্যাল ভ্যালু গুলো আছে সেগুলো আমরা ইউজ করব। আচ্ছা, এগুলো পরবর্তীতে থাকবে, এগুলো ফর্মুলা আমরা পরে দেখি। তো আমরা তো জানি যদি এন্ড হয় তাহলে মিন হবে, তারপর আমাদের পরে একটা টেবিল থাকার কথা। আর নটটা হয় সাধারণত কি হবে, 1 থেকে যদি আমরা ট্রুথ ভ্যালুটাকে বাদ দিই, তাহলে আমাদের এই যদি এ হয় তোমার একটা ফ্যাক্ট অথবা একটা স্টেটমেন্ট, তাহলে এটা নট যদি বের করতে চাই তাহলে কি হবে, আসলে 1 থেকে তোমার
এই ট্রুথ ভ্যালুটাকে বিয়োগ দিলে পেয়ে যাব। তো ফাজি লজিকে আসলে সবকিছু আমাদের এখানে ফাজি ভ্যালু দিয়ে কাজ হবে। তার জন্য আমাদের ভেরিয়েবল থাকবে, ফাজি সেট থাকবে, রুলস থাকবে, ইনপুট আউটপুট থাকবে এবং কিছু ইনফারেন্স সিস্টেমও থাকবে, মানে মেথড থাকবে ইনফারেন্স। তো আমরা যেমন চ্যাপ্টার 2 তে পড়ার সময় নাকি 1 এ পড়ছিলাম ওই যে তোমার এআই এক্সপার্ট সিস্টেম, তেমনি আমাদের ফাজি এক্সপার্ট সিস্টেমও আছে, ফাজি এক্সপার্ট সিস্টেম। আচ্ছা, তো আমরা যেহেতু ফাজি লজিক করতেছি এখানে কি হবে যে ফাজি, আমরা বললাম না ফাজি সেট বা ফাজি ভেরিয়েবল লাগবে। তো একটা সেটের মধ্যে আসলে আমাদের এলিমেন্টগুলো কি অবশ্যই একটা বাউন্ডারির ভিতরে থাকবে। ফর এক্সাম্পল যদি একটা পার্সনের হাইট চিন্তা করি, তাহলে হাইট কি হতে পারে, আইদার সে শর্ট হতে পারে, মিডিয়াম বা অ্যাভারেজ হাইটের হতে পারে, অথবা টল হতে পারে, এরকম আরো অনেক হতে পারে। মানে তুমি এখানে চাইলে ওই যে অ্যাভারেজের সাথে শর্টের সাথে ভেরি শর্ট, ভেরি ভেরি শর্ট, তারপর হচ্ছে কি বলা যায় মিডিয়াম, মিডিয়াম, এরকম করে আমরা অনেক শব্দ দিতে পারি, দিয়ে একটা সেট তৈরি করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা বলবো ফাজি সেট। কিসের জন্য? একটা পার্টিকুলার ফাজি ভেরিয়েবলের জন্য, ইন দিস কেস লাইক হাইট। তো এই যে এটা ধরো আমরা কি করলাম, একটা সেট মানে এখানে আমরা ডিফাইন করলাম, কিন্তু আমাদের সবকিছুর মূলে কি, আমরা হিউম্যান সহজে তোমার একটা ডিসকাশনের মাধ্যমে অথবা তোমার স্টাডির মাধ্যমে বা আমাদের আই ভিশনে যতটুকু সহজে বুঝতে পারি, এটা কিন্তু মেশিন বা আমাদের সিস্টেম যেটা বা এজেন্ট সে কিন্তু সহজে ধরতে পারবে না। আলটিমেটলি ওই সমস্ত কিছু তাকে তার মতো করে বুঝাইতে হবে। এখন এই যে ফাজি সেট, এগুলা কিন্তু আমরা আসলে কম্পিউটার সিস্টেমকে বুঝাইতে চাইলে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করা লাগে, তাই না? আমরা ডিসক্রিট ম্যাথে করছি বা ম্যাথে, তারপর তোমার নিউমেরিক্যাল ম্যাথে তোমরা করছো, নিউমেরিক্যাল ম্যাথে তো তোমাদের ল্যাবও আছে। তো এখানে কিছু ফাংশন ইউজ করা হয়, এই ফাংশনের মাধ্যমে আসলে আমরা সিস্টেমকে বুঝাই যে এখানে কোন কোন রেঞ্জের জন্য তুমি এটাকে বলতে পারো শর্ট, কোন কোন ভ্যালুর জন্য বলতে পারো এটা মিডিয়াম হাইট, কোন কোন ভ্যালুর জন্য এটা টল ক্যাটাগরিতে পড়বে। ঠিক আছে, তো সেই ফাংশনের মাধ্যমে আমাদের এটা ম্যাপ হবে এবং সে অনুযায়ী সে ডিগ্রি অফ মেম্বারশিপ ভ্যালুটা পেয়ে যাবে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে ধরো এক্স অক্ষ বরাবর 30 আর হচ্ছে কত 250 সেন্টিমিটার। তো আমার ওয়াই অক্ষটা কি হবে? ওয়াই অক্ষটা হচ্ছে তোমার 0 থেকে 1, তাই না? ম্যাক্সিমাম 1 হবে, 1 এর বেশি তার হবে না। আর 0 থেকে 1 এর মধ্যবর্তী যত তোমার এই যে দশমিক ভ্যালুগুলো আছে, ফ্র্যাকশনাল ভ্যালুগুলো আছে, এগুলো সবই হচ্ছে কি আমার এক একটা মেম্বারশিপ ভ্যালু, তোমার এক একটা কিসের জন্য, ওই যে ফাজি সেট ভেরিয়েবলের জন্য। তাহলে দেখো এক্ষেত্রে যদি তোমার ফর এক্সাম্পল হাইটটা যদি এরকম হয় যে সাপোজ 30, হ্যাঁ 30 সেন্টিমিটার, এটা তো খুবই কম। তো সে হচ্ছে কি শর্ট ক্যাটাগরিতে পড়ছে, তাহলে শর্ট ক্যাটাগরিতে সে কোন লেভেলের শর্ট, মানে একদম সর্বোচ্চ শর্ট, এর থেকে শর্ট আর হয় না সাপোজ, তাই না? যার জন্য দেখো এটার এই যে এই এরিয়াটা আমার পেন করি, এই যে এইখানে যে এরিয়াটা আছে, সাপোজ ধরো এই যে প্রতিবার এটা দ্বিতীয়বার কি হয় বুঝি না, এইখানে এই এরিয়াটা এসে দেখো আমার এখানে ম্যাক্সিমাম হয়েছে না, ম্যাক্সিমাম হয়ে এখানে কনস্ট্যান্ট হয়ে দেন কি করছে, এটা ড্রপ করছে না, ড্রপ হইতে হইতে আবার কি এদিকে উঠে গেছে। তার মানে আমরা ধরো এই যে 30 সেন্টিমিটার যদি কোনো পার্সনের হাইট হয়, সে হচ্ছে শর্ট ক্যাটাগরিতে পড়ছে এবং তার শর্টের সর্বোচ্চ শর্ট, যার জন্য তার মেম্বারশিপ ভালো কত 1। এরপর আস্তে আস্তে ড্রপ হবে যখন, তখন কিন্তু শেয়ার 1 এ থাকবে না, 0.7, 0.5, 0.3 এরকম করে আস্তে আস্তে নেমে আসবে, তাই না? বুঝতেছো? সেম ওয়ে হয়তো বা আমরা বলতে পারি যে মিডিয়াম ধরো এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, আবার এখান থেকে ধরো আমার 170 থেকে আমি টল, মানে এগুলো ডিফাইন করতে হবে। তুমি যখন কম্পিউটার সিস্টেমে ইমপ্লিমেন্ট করবা, কত থেকে কত সেন্টিমিটার তোমার শর্টের জন্য, কত থেকে কত সেন্টিমিটার আমার মিডিয়ামের জন্য,
এবং কত থেকে কত সেন্টিমিটার টলের জন্য এটা আমার ডিফাইন করে দিতে হবে। তো টল যেখান থেকে শুরু হয়েছে এখানে দেখো প্রথমে কিন্তু সে ম্যাক্সিমাম টল না, ম্যাক্সিমাম টল হচ্ছে তোমার এই যে ধরো 200 ধরতে পারি আমরা না, 200 থেকে আমাদের কি হয়ে গেছে টল শুরু হয়ে গেছে। তার মানে সে 200 থেকে 250 এই রেঞ্জের মধ্যে কি যাদের হাইট আছে, এত সেন্টিমিটার হাইট যাদের আছে তারা হচ্ছে কি সর্বোচ্চ টল, তাদের মেম্বারশিপ ভ্যালু কত 1। বুঝে গেছে? তোমরা কি বুঝতে পারছো? আমার কথা শোনা যায় নাকি শব্দে শুনতে পাচ্ছ না? জি ম্যাম শোনা যাচ্ছে, জি ম্যাম বুঝছি। মেম্বারশিপ ভ্যালুটাকে ধরতে পারছো সবাই? আর প্লটিং থাকবে, হ্যাঁ তোমাদের কিন্তু এগুলো ম্যাথ থাকবে, বাট স্টিল ম্যাথে কিন্তু প্লটিং থাকবে, যার জন্য এই প্লটিংটাতে আমি সময় দিচ্ছি। ম্যাম আমার মেম্বারশিপের এটা একটু এখনো কনফিউশন আছে। হাইটেরটা বুঝলাম যে এত থেকে এত রেঞ্জ এগুলা সেট করলাম আমরা বলতেছি, কিন্তু মেম্বারশিপের ব্যাপারটা একটু বুঝায় বলতে ভালো হয়। মানে ডিগ্রি অফ মেম্বারশিপ বলতে আমরা ধরো ওই যে এগুলো ক্লাস চিন্তা করতে পারো, ক্যাটাগরি চিন্তা করতে পারো। শর্ট ক্যাটাগরির মধ্যেও আমার কি আছে, সর্বোচ্চ শর্ট, তার থেকে একটু কম শর্ট, হ্যাঁ তার থেকে একটু কম শর্ট এরকম। আবার অ্যাভারেজ বা মিডিয়াম যেটা হয় সেটা তোমার ধরো কত 170-এর আগে, তার মানে ধরো 100 থেকে যদি ধরি, এর মধ্যে যারা থাকবে তারা হচ্ছে মিডিয়ামের সর্বোচ্চ কোথায়, এইখানে যারা এই পিক ভ্যালুতে যারা আছে সে হচ্ছে সর্বোচ্চ মিডিয়াম হাইটের পার্সন। তো এখন এটাকে আমরা কি বলছিলাম যে 0 আর 1 ছাড়া আমরা কি চাই, আইদার ট্রু অথবা ফলস ছাড়া মধ্যবর্তী যে ভ্যালুগুলো আছে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের যে মডিফাই করে যে রিপ্রেজেন্টেশনটা সেটা করতে চাচ্ছি। তো এখন যে হবে তোমার সর্বোচ্চ শর্ট তাকে আমরা মেম্বারশিপ ভ্যালু 1 দিলাম, যে হবে নট সো শর্ট, সাপোজ নট সো, হ্যাঁ একটা শব্দ দিচ্ছি শর্টকে মডিফাই করার জন্য, তার জন্য হয়তো বা তোমার 0.7, ঠিক আছে? তো এরকম। আর পরবর্তীতে আমরা গিয়ে দেখবো যে মডিফায়ারের জন্য কিছু এক্সপেরিমেন্টাল ডিফাইন্ড ফর্মুলা আছে, রুল আছে, ওটা পড়ার পরে হয়তো বা একটু ক্লিয়ার হবে বিষয়টা। একটু সামনে আগে আমি এটা আরেকটা এক্সাম্পল হচ্ছে ইয়ার জন্য, টেম্পারেচারের জন্য। এরকম আরো কিছু এক্সাম্পল আছে, যেমন আমাদের ধরো এজের আছে, এক্সপিরিয়েন্স আছে, স্যালারির আছে, স্যালারির সাথে এক্সপিরিয়েন্সের সম্পর্ক, এগুলো অনেক কাজ, মানে কিছু কাজ আছে যেটা আমরা মেশিন লার্নিং দিয়ে করি, হ্যাঁ সেই কাজগুলো আমরা ফাজি লজিক দিয়েও করতে পারবো। এই যে এক্সপিরিয়েন্স দেখো তোমার হচ্ছে এখানে কি হতে পারে, লিটল এক্সপিরিয়েন্স। সাধারণত তোমরা যখন সাপোজ এখন তো তোমরা ক্যান্ডিডেট, বাট এরকম আসছে না তোমাদের সিনিয়ররা যারা এখন অলরেডি তারা স্টার্ট আপ করে ফেলছে এবং তোমাদের ফ্রেশারদেরকে নিয়োগ দিচ্ছে, তারা কিন্তু একটা হয়তো বা সিস্টেমে চায় যে রিক্রুটমেন্টে সিভি তো অনেক পরে, সিভি সর্টিং এর জন্য একটা প্রসেস, একটা সিস্টেম চায়। তো সেখানে হয়তো বা আমরা বলে দিতে পারি যে তার যদি কি থাকে যে মডারেট লেভেলের এক্সপিরিয়েন্স থাকে এবং এজ যদি ধরো মিডল এজ হয় বা ইয়াং হয় এবং স্যালারি তো আনা যাবে না, এরকম যদি হয় তাকে তুমি শর্ট লিস্টে নিয়ে আসো। তো স্যালারিটা আবার কি হবে, তোমার এক্সপিরিয়েন্সের সাথে জড়িত, ডিগ্রির সাথে জড়িত, তাই না? আর বাইরের দেশে, যেটা আমি জাপানে 5 বছর পড়াশোনা করার সময় দেখছি যে ওখানে হচ্ছে ওরা যত বেশি ইয়াং এজে যায় তত বেশি স্যালারি। লাইক যদি তোমরা কেউ মানে 4 বছর পরেই ওরা 3rd ইয়ারে উঠে জব হান্টিং এ চলে যায়, তো 4 বছর শেষ করেই, গ্রাজুয়েশন শেষ করেই ওরা জবে ঢুকে যায়, তখন ওদের স্যালারি সবচেয়ে হাই, ঠিক আছে? তো আমাদের তো উল্টা, আমাদের হচ্ছে কি ওভার দ্য টাইম আমাদের এক্সপিরিয়েন্স যত হবে তত দেখবা যে একজন ওই যে প্রফেসর বা সিনিয়র প্রফেসর বা এরকম আরো অনেক পজিশন থাকে না, তাদেরকে দেখবা যে হাই স্যালারি দিয়ে রিক্রুট করতেছে। তো এগুলো আসলে অ্যাড করা যায় সিস্টেমে, হ্যাঁ ডেভেলপ করার ক্ষেত্রে। মানে আমি বোঝাচ্ছি যে ফাজি লজিকের আসলে শুধুমাত্র যে স্টেটমেন্টের ইয়াই না, ডিসিশন মেকিং বা তোমার সিস্টেম ডেভেলপমেন্টে ফাজি লজিকের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। তো একটু আগে যেটা বলছিলাম যে ফাজি সেটকে আমরা কিভাবে ইয়া করব, কম্পিউটারকে বুঝাবো কিভাবে, তাকে আসলে ম্যাথমেটিক্যাল ফাংশনের মাধ্যমে বুঝাতে হয়।
এখন ফাজি লজিকের জন্য বেশ কিছু ফাংশন আমরা ইউজ করি জেনারেলি। সেই ফাংশনগুলোর নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেমন জেড ফাংশন, পাই ফাংশন, এস ফাংশন, ট্রাপিজয়েডাল, ট্রায়াঙ্গেল, সিঙ্গেলটন, এরকম বেশ কিছু ফাংশন আছে। তো এগুলার আমি এখানে জাস্ট ম্যাথমেটিক্যাল ইয়াটা রেখে দিছি। সামটাইমস এটা আগে যেটা করতাম ল্যাবে, এরকম তোমার ফাজি লজিকের ফাংশনগুলো ডেভেলপ করতে দিতাম, জাস্ট ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করো। কারণ কি, ফাংশন ইমপ্লিমেন্ট হয়ে গেলে এরপরে হয়তো তুমি একটা পার্টিকুলার ছোট একটা প্রবলেম ধরে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো এখন আর ল্যাবে ওটা করাচ্ছি না, কারণ আমাদের তো যে মেশিন লার্নিং আর ইয়া ঢুকে গেছে। তো এগুলো আমি স্কিপ করে যাচ্ছি, এটা তো তোমরা বুঝবাই, কারণ এগুলো ম্যাথ তো, যে তোমার কোন জায়গায় গিয়ে কনস্ট্যান্ট থাকতেছে, কোন জায়গায় তোমার এর ভ্যালু 0-এর জন্য কি হচ্ছে, মানে এই রিপ্রেজেন্টেশনটা, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, নামগুলা কেন এরকম আসছে? নামগুলো আসছে কারণ হচ্ছে এটা শেপের জন্য। এটাকে তুমি কম্পিউটারে যদি ইমপ্লিমেন্ট করো, এটা থেকে যে শেপটা তৈরি হবে, ওই শেপটা দেখতে আমাদের যে ইংলিশ লেটারের বিভিন্ন লেটারের সাথে যায়, ওখান থেকে আসছে তোমার নামটা। যেমন ট্রাপিজয়েডালের দুটো পার্ট আছে, একটা হচ্ছে আর ফাংশন আর হচ্ছে এল ফাংশন। আর ফাংশনটা দেখলে এরকম, মানে আর এর মাথা যেটা, আর এল ফাংশনটা দেখো ট্রাপিজয়েডালকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, আর এন্ড এল। আর এই যে গ্রাফটা এখানে হচ্ছে একসাথে সবকটা দেখানো হয়েছে। দেখো, যেটা হচ্ছে জেড, মানে একটা যদি এটাকে গ্রাফে প্লট করা হয় তাহলে দেখো একটা জেড এর মতো মানে শেপ তৈরি হয়। তো সেম ওয়েতে তোমার আরো আছে, এখানে একসাথে সব দেখানো আছে। গসিয়ানটা মনে হয় তোমরা করছো, কোথাও না কোথাও ইমপ্লিমেন্ট করছো, গসিয়ানটা ইউজ করছো, ডেটা কম বা অন্য কোনো কাজে করতে থাকতে পারো। আচ্ছা, ফাজির লজিকে আমাদের তো সবকিছু ফাজি সেট নিয়ে কাজ বা ফাজি ভেরিয়েবল নিয়ে কাজ, তাই না? মেম্বারশিপ ভ্যালু, কিওয়ার্ড গুলো দেখো, এগুলো তো অ্যাজ ইউজুয়াল মানে খুব কমন আমাদের না, কারণ আমরা তো এগুলো অন্যান্য কোর্সে পড়ি না বা আমাদের এনএলপি কোর্স নাই, তো এই জন্য একটু নতুন। তো ফাজি সেটে আমাদের ফাজি লজিকে দেখো আমাদের বিষয়গুলো কি, যে আমরা 0 থেকে 1, 0 and 1 এই ট্রু অ্যান্ড ফলস দিয়ে আমাদের হবে না, আমরা একেবারে হিউম্যান রিজনিং প্রসেসের মতো করেই এটা করতে চাই, যার জন্য আমাদের 0 and 1 এর মধ্যবর্তী যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতেছি। কিসের জন্য? এই যে আমরা বললাম যে হ্যাঁ, ইন্টেলিজেন্ট আর সুপার ইন্টেলিজেন্ট। তো সুপার ইন্টেলিজেন্ট এই যে এক্সট্রা মডিফায়ার ইউজ করলাম, মডিফায়ার গুলাকে কি করতে হবে? ম্যাথমেটিক্যাল ভ্যালু অ্যাসাইন করতে হবে, যার জন্য তোমার 0 থেকে 1 এর মধ্যবর্তী যে ফ্র্যাকশনাল ভ্যালু সেগুলো ইউজ করা হয়। তো এটার জন্য আমাদের কি লাগবে? ফাজি ভেরিয়েবল লাগবে, ফাজি সেট লাগবে, ফাজি লজিকের ফাংশন গুলো লাগবে। এখন এই সেট, ভেরিয়েবল, ফাংশন সবই তোমার হাতে আছে, তাহলে আমাদের কি অপারেশন হতে পারে? সাধারণত এই অপারেশন গুলো কমন, এখানে যে লিস্ট গুলো দেখতে পাচ্ছ 5টা, এগুলো হচ্ছে কমন অপারেশন ফাজি লজিকের ক্ষেত্রে। তো ইন্টারসেকশন তো আমরা জানি, এটা আছে তোমার A intersect B, that means A and B হচ্ছে দুটো ফাজি সেট। সাপোজ তাদের মধ্যে তুমি কি নিবা? মিনিমামটা নিবা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ এটা CT4 এর কন্টেন্ট। হ্যাঁ, ধরো A হচ্ছে আমার 0.5, 0.9, 0.2 সাপোজ, আর B হচ্ছে আমার 0.2, 0.5 and 0.1, আচ্ছা 9। তাহলে A ইন্টারসেক্ট B, রেজাল্ট কি হবে বলো? 0.5, 0.2, তারপরে 0.5, 0.9 মিনিমাম তো এটা কি 0.2 না? তাহলে কি ম্যাম শুধু 0.2 হবে? বুঝতে পারছো? না না, 0. কেন? আমার তো 3টা এলিমেন্ট, বুঝতে পারছো? এখানে আমার 3টা এলিমেন্ট আছে। হ্যাঁ, এই সেটের হাইট আমার 3,
তো তিনটা এলিমেন্ট আছে, বি তোমার তিনটা এলিমেন্ট আছে। এখন আমি কি করতেছি, এ আর বি এর ভেতরে ইন্টারসেক্ট করতেছি। ইন্টারসেক্ট মানে কি, এ এন্ড বি এর মধ্য থেকে আমি যে ফাজি ভ্যালুগুলো থাকবে তাদের মধ্যে মিনিমাম ভ্যালুটাকে পিক করব। তো আমি ধরে নিলাম আমার এ সেটে এই তিনটা, বি সেটে এই তিনটা। তো এখন তুমি কি করবা, 1 to 1 মিন করবা, মানে মিনিমাম মিন, নট স্ট্যাটিস্টিক্যাল মিন। হ্যাঁ, মানে ম্যাডাম যেটা 1 to 1 মিনিমাম করব। হ্যাঁ, মিনিমাম করবা। তার মানে তুমি ধরো 0.5 আর 0.2 এর মধ্যে কাকে নিবা, 0.2, 0.5, 0.9 এর মধ্যে কাকে নিবা, 0.5, 0.2 আর 0.9 এর মধ্যে কাকে নিবা, 0.2। বুঝা গেছে? সেম ওয়েতে যখন ইউনিয়ন করবা, কিছু না, এটা ম্যাক্স। এখন কথা হলো, যদি পরীক্ষায় থাকে এগুলো অবশ্যই ফর্মুলা লিখতে হবে, এবং ইন্টারসেক্ট মানে যে মিন বোঝায় সেটা তোমার লিখতে হবে, আর ইউনিয়ন মানে যে ম্যাক্স বোঝায় এটাও লিখতে হবে। অনেকে যেটা করে, আমি বলে দেই, সরাসরি রেজাল্ট বসায় দেয়। কিভাবে আসলো, ফর্মুলাটা কি, বা রুলটা কি, তুমি সেটা লেখো নাই, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাবা না, এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে? তো এই জন্য আমাদের এটা করতে হবে, এবং এগুলো পরে আমাদের প্লটিং করতে হয়। আমি এই জন্য বললাম যে প্লটিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট তো শুরুতে একটা স্লাইডে ছিল না। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি, নেগেশন। তার মানে তুমি ম্যাক্সিমাম কত, 1 থেকে যদি ওই পার্টিকুলার সেট ভ্যালুটাকে কি করো, ডিডাক্ট করো। লাইক তুমি এ আসছে এটা, তো এখন তুমি এর কমপ্লিমেন্ট বের করতে চাচ্ছ, তার মানে কি এ নট বের করতে চাও সাপোজ, তাই না? তার কি করবা, 1 থেকে এটাকে বিয়োগ দিলেই তো হয়ে গেল। তার মানে আমি কি পাবো, দেখো তো, কই লিখবো, জায়গা কই, আমার এ নট কি হবে বলো তাড়াতাড়ি। 0.5, 0.1, 0.1 and 0.8 এক্স্যাক্টলি। গুড, কে বলছো জানি না, থ্যাংক ইউ, ভালো করছো। আমি বলছি সুমাইয়া। সুমাইয়া। তো এটা হলো আমাদের কি, কমপ্লিমেন্ট হয়ে গেল। এগুলো আমাদের জানা জিনিস, বাট স্টিল আমার যেহেতু ফাজি সেট ভ্যালুতে তোমরা কাজ করবা, এই জন্য আমি একটু দেখাই দেওয়া। বাট 4 আর 5 আমাদের জন্য একটু মানে নতুন কাইন্ড অফ। হ্যাঁ, বাট স্টিল এগুলো ম্যাথমেটিক্যালি, তোমরা যে ম্যাথ কোর্স করছো এতগুলা, এই ধরনের কাজ করে আসছো। 4 নাম্বারটা হচ্ছে কি, ডাইলেশন। ডাইলেশন কি করে দেখো, ইনক্রিজেস দ্য ডিগ্রি অফ মেম্বারশিপ অফ all the members by spreading out the curve. ডাইলেশন করলে সাধারণত মেম্বারশিপ ভ্যালু বেড়ে যায়। কিভাবে বাড়ে দেখো, এই যেটা প্রুফ দেখো, টু দি পাওয়ার, এখানে x হচ্ছে তোমার সাপোজ যে কোন একটা কি মেম্বারশিপ ভ্যালু, তাহলে এটা টু দি পাওয়ার কি 1/n। তো যে কোনো দশমিক সংখ্যাকে তুমি যদি 1 করো, পাওয়ার করো, হ্যাঁ, তাহলে সেটা কি হবে, বাড়বে না? হ্যাঁ ম্যাম, বেড়ে যাবে। পরেরটা দেখো, এই যে যেটা বলতেছি কনসেন্ট্রেশনের ফর্মুলা বলতেছে x টু দি পাওয়ার n। তার মানে যে কোনো ধরনের, যে কোনো একটা দশমিক সংখ্যাকে তুমি যদি n করো, টু দি পাওয়ার n করো, তাহলে এটা কি কমে আসবে। তো যদি এই প্লট দেখো, ডাইলেশন, এটা ধরো তোমার অরিজিনাল, সাপোজ এটা আমার a, আমি এখানে যে সেটটা আঁকছি, সরি সেটটা যে কনসিডার করছি, তাকে সাপোজ প্লট করলাম এই আমার সলিড লাইনটা, হ্যাঁ, এটা a, আর এটার উপরে যখন ডাইলেশন অ্যাপ্লাই করছি, দ্যাট মিন্স আমি ভ্যালুটা বেড়ে যাচ্ছে 0.5, এটা টু দি পাওয়ার 1/n এর ভ্যালু কত বলো তো? 3 এক্স্যাক্টলি। কারণ কি, আমার এই যে সেট, আমার সেট এ তে কয়টা এলিমেন্ট আছে? 3টা, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমার এই সেটের সাইজ কত বা হাইট কত বা লেন্থ কত, না, এই সেটের লেন্থ হচ্ছে আমার 3, তার মানে n হচ্ছে আমার আসলে ওই লেন্থটাই বোঝাচ্ছে। তাহলে 0.5 টু দি পাওয়ার 1/3 করে দেখো, এটা ভ্যালু বাড়বে। তাহলে এই ডাইলেশনটা হচ্ছে আমার কি করতেছে, অরিজিনাল যে কার্ভ তাকে এক্সপ্যান্ড করছে, মানে বেশি করে দিচ্ছে, বাইরের দিকে নিয়ে যাচ্ছে। আর কনসেন্ট্রেশন যেটা, এটা কি করতেছে, তোমার সাপোজ 0.5 কে সরাসরি 3 দিয়ে পাওয়ার করতেছে, তার মানে এটা কমে যাবে। কনসেন্ট্রেশনটা কি করে, অরিজিনাল যেটা কার্ভ তাকে তার থেকে ডিক্রিজ করে নিয়ে আসে, এটা একটু ভেতরে ঢুকে যায়। এরকম তোমাদের ম্যাথ থাকলে, ক্যালকুলেশন যদি থাকে, সেগুলো আমাদের প্লট করে দেখাতে হবে, মাস্ট, এটা নেসেসারি।
আর এগুলো আমি বললাম না, এগুলো বোঝা যায়। এই যে বলছিলাম না, দু একটা একটু ইয়ে থাকতে পারে, যে তোমার থিওরির মতো থাকতে পারে, লিঙ্গুইস্টিক ভেরিয়েবল কি বা হেজ কি। হেজ আসলে কিছু না, হেজ হচ্ছে তোমার ওই যে মডিফায়ার যেটা বললাম। লিঙ্গুইস্টিক ভেরিয়েবল আর কিছুই না, লিঙ্গুইস্টিক ভেরিয়েবল হচ্ছে ফাজি ভেরিয়েবল। হ্যাঁ, যদি না জানি তাহলে এটা একেবারে কঠিন কিছু মনে হবে। এই জন্য ক্লাসগুলো আছে আমাদের এই কারণে। ক্লাসে যদি আমাদের এই লেকচারটা, আলোচনাটা যদি ভালো মতো মাথায় ঢুকে যায়, এই সব শব্দগুলা কমন মনে হবে, পরে তুমি শুধু পরীক্ষার আগে একবার রিভিশন দিলেই হবে। তো লিঙ্গুইস্টিক ভেরিয়েবল আর কিছুই না, ফাজি ভেরিয়েবলকে আমরা লিঙ্গুইস্টিক ভেরিয়েবল নামে জানি। লিঙ্গুইস্টিক ভেরিয়েবলে কি থাকে, ওয়ার্ডস আর সেন্টেন্স থাকে অ্যাজ ভ্যালুস। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা একটা ফাজি ভেরিয়েবল টেম্পারেচার ধরি, হ্যাঁ, তার ভ্যালুগুলা কি হতে পারে, হট হতে পারে, মিডিয়াম হতে পারে, কোল্ড হতে পারে। তারপরে এগুলোর সাথে তখন তোমরা আরো যে নট সো, ভেরি, তারপর হচ্ছে ভেরি ভেরি, হ্যাঁ, মোরলেস, এই শব্দগুলা, এই মডিফায়ার গুলাকে ইউজ করে, এখন তো ধরো টেম্পারেচার যদি আমার ফাজি ভেরিয়েবল হয়, আমার সেট ফাজি সেটটা হতো বা যে হট, মিডিয়াম আর কি কোল্ড নিয়ে আসছে। তার মানে আমার এই ফাজি সেটে কয়টা এলিমেন্ট আছে, 3টা এলিমেন্ট আছে, রাইট? এখন যদি আমি এখানে যদি বলি যে ভেরি ভেরি হট, ভেরি হট, নট সো হট, মিডিয়াম, এটাকে যদি বলি নট সো মিডিয়াম, এরকম করে আমি কি করলাম, হেজ ইউজ করলাম অথবা মডিফায়ার ইউজ করলাম, তাহলে আমার এই সেটের লেন্থ বাড়বে না? জি ম্যাম। তো এটা আমরা আমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারবো ভাবে। হ্যাঁ, তার মানে কি, আমার আসলে কি, আমার ওই ফাজি ভেরিয়েবলটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করার জন্য আমার যে নলেজ রিপ্রেজেন্টেশন যেটা দরকার, যেটা নিয়ে কাজ করতেছি, সেটার উপর ভিত্তি করে আমরা এরকম মাল্টিপল হেজ ইউজ করে ফাজি সেটটাকে তৈরি করতে পারি। ফাজি সেট তৈরি হয়ে গেলে আমরা কি করব, তখন ওটাকে যে ম্যাথমেটিক্যাল ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে তোমার মেম্বারশিপ ভ্যালুটাকে অ্যাসাইন করে দেব ইন বিটুইন 0 to 1। আচ্ছা, পরে আমাদের এখানে আরেকটা এক্সাম্পল আছে, let x be the linguistic variable with the label s, মানে s আমরা ধরতেছি, এখানে ছিল টেম্পারেচার, এখানে হচ্ছে s। এক্ষেত্রে আমাদের কি হতে পারে, হয়তো একই, ওল্ড, তারপর ইয়াং, ভেরি ওল্ড, হ্যাঁ, বা ইয়াংটা আসলে আগে আসা উচিত, যেটাই হোক, এগুলাকে পরে তুমি কি করতেছো, বিভিন্ন ধরনের যে হেজ ইউজ করতেছো বা মডিফায়ার ইউজ করতেছো, নট সো, মোর অর লেস, কোয়াইট, ভেরি কোয়াইট, বা ভেরি ভেরি, এরকম আসতে পারে। ঠিক আছে, সেটা আরেকটা এক্সাম্পল, যে প্রেসার, প্রেসারকে বা প্রেসার যদি হয় অথবা উইক প্রেসার যদি হয়, তার সাথে মানে ফাজি সেট একটা, ফর এক্সাম্পল একটা স্পেসিফিক ফাজি ভেরিয়েবলের জন্য ফাজি সেটটা আমরা কিভাবে তৈরি করতে পারি। কারণ ফাজি সেট তৈরি হয়ে গেলে এরপরে কিন্তু তুমি জাস্ট ফাংশনের মাধ্যমে এটাকে ভ্যালুগুলো অ্যাসাইন করবে। তো যেটা বলতেছিলাম, মডিফায়ার, ফাজি মডিফায়ার এন্ড ফাজি হেজ কিন্তু সেম জিনিস, তোমরা এটাকে মানে কনফিউজড হও না। ওকে ম্যাম। হ্যাঁ, ফাজি মডিফায়ার অথবা ফাজি হেজ সেম জিনিস। হ্যাঁ, এটা আসলে কিছু না, মডিফায়ার বা হেজ আর কিছু না, সে কি করে, মডিফাই দ্য মিনিং অফ কি, নাউন না নাকি, সরি ইয়া অ্যাডজেক্টিভ, কারণ ইন্টেলিজেন্ট তো সুপার ইন্টেলিজেন্ট বা ভেরি ইন্টেলিজেন্ট, সো অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, তো সে অ্যাডজেক্টিভকে কি করতেছে, যে দেখো মডিফাই করতেছে না, তাকে আরো জোরালো করতেছে, সেটা কমের দিকে হতে পারে, বেশির দিকে হতে পারে। তো সুপার ইন্টেলিজেন্ট তো আমার কি করতেছে, আপ করতেছে, কাইন্ড অফ ডাইলেশনের মতো। আচ্ছা, তো এখানে দেখো যেটা কথা বলতেছিলাম, যে আমাদের ফাজি লজিক আসার পর থেকে এটা তো স্টিল মানে রিসার্চ চলে যাচ্ছে, মানে ফাজি লজিক দিয়ে কাজ হয়ে যাচ্ছে, গবেষণার কাজ, বিভিন্ন সিস্টেম ডেভেলপমেন্ট, ডিসিশন মেকিং, কন্ট্রোল সিস্টেম, এগুলা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে এক্সপেরিমেন্টালি এই ফর্মুলাগুলো দাঁড়াইছে। এটা কি দেখো, যে একটা হচ্ছে সাপোজ এ হচ্ছে একটা ভেরিয়েবল, হ্যাঁ, এ হচ্ছে এনি ভেরিয়েবল, সেটা এজ হতে পারে, টেম্পারেচার হতে পারে, স্যালারি, এক্সপিরিয়েন্স, যে কোনো কিছু হতে পারে। সো
সো এই হচ্ছে একটা ভেরিয়েবল, ফাজি ভেরিয়েবল। তো তাকে যদি আমরা বলি ভেরি এ, সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ফর্মুলা বলতেছে এ স্কোয়ার। তার মানে এ স্কোয়ার যদি হয় তোমার জাগের মতো 0.2, 0.4, 0.5, ঠিক আছে? তাহলে এটা তুমি এটা হচ্ছে এ সাপোজ, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার কি হবে? এটার স্কোয়ার হবে, রাইট? জি ম্যাম। তাহলে এটার স্কোয়ার মানে কি? কনসেন্ট্রেশন হবে। তার মানে তুমি যদি এটাকে প্লট করো 0.2, 0.5, 0.4, 0.5 কে প্লট করো 0 and 1, তো 0.2 একটা জায়গায় হবে 0.4, 0.5, এরকম করে তুমি কি করতে পারবা? ডিভাইড করতে পারবা। 0 থেকে 1 পর্যন্ত তুমি ডিভিশন করে নাও, ভাগ করে নাও। যে গ্রাফ পেপার করতাম না আমরা ছোটবেলায় ম্যাথে, অনেকটা। তো সেটাকে তুমি করলা এ, তারপর হচ্ছে তুমি করতেছো এখন মডিফায়ার ইউজ করতেছো ভেরি এ। তো ভেরি এ কে আমরা ম্যাথমেটিক্যাল বলতেছি এ স্কোয়ার। তার মানে এ যা আছে তারপর স্কোয়ার অ্যাপ্লাই করে যেটা পাবো সেটা হবে আমার ভেরি এ সেট, ফাজি সেট। এবং তার ম্যাথমেটিক্যাল প্লটিং, সরি গ্রাফিক্যাল প্লটিংটা হবে কি, যে আমার অরিজিনাল যা ছিল তার থেকে কি হচ্ছে, কনসেন্ট্রেশন হচ্ছে। তার মানে অরিজিনাল যদি আমার এটা হয়, এটা একটু ভেতরে চলে আসবে, তাই না? কমে আসবে। জি ম্যাম, কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তো মানে একটা জিনিসের কনসেন্ট্রেশন বেড়ে গেলে তো এটা চেপে যায়, কমে যায়, তো এটা এরকম কমে আসছে। এন্ড পয়েন্ট হচ্ছে কি এক্সট্রিমলি এ, হ্যাঁ, এক্সট্রিমলি এ হচ্ছে এটা আরো কমে যাচ্ছে। আর ভেরি ভেরি এ হচ্ছে টু দি পাওয়ার 4, ওকে? আর এই পাশে এই যে আমার ডিভিশনের এই পাশে যেগুলো আছে, তার মানে এই পাশেগুলো কাইন্ড অফ আমার হচ্ছে কনসেন্ট্রেশন, আর এই পাশেগুলো হচ্ছে আমার এই যে এইগুলা ডাইলেশন। জি ম্যাম। এগুলো হচ্ছে আমরা হচ্ছে কি বললাম যে এক্সপেরিমেন্টাল একটা রুলস, মানে একটা ডেভেলপড রুলস, যে এই রুলগুলো দিয়ে করা হয়। যদি আমি ভেরি ভেরি বের করতে চাই তাহলে টু দি পাওয়ার 4, আর somewhat a, more or less a, not so a, এটা হচ্ছে টু দি পাওয়ার হাফ। লিটল বিট হচ্ছে 1.3, স্লাইটলি হচ্ছে এ টু দি পাওয়ার 1/3। মানে এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল। এরকম এই এতটুকু এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ফর্মুলা আমরা অনেক সময় হয় না ম্যাথ করার জন্য ফর্মুলা মাথায় রাখি, অনেকটা ওরকম ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ফর্মুলা মাথায় থাকলে তুমি সলভ করতে পারবা। এখন দেখো, এটা তো আমরা পাওয়ারে আগালাম। যদি এরকম হয় যে তোমার ভেরি ভেরি এ দেয়া আছে, হ্যাঁ, ভেরি ভেরি এর ভ্যালুটা দেয়া আছে যে এটাই হচ্ছে আমার ভেরি ভেরি এ, তার মানে এ টু দি পাওয়ার 4 সাপোজ, হ্যাঁ। এ টু দি পাওয়ার 4 তো আর আমি দিয়ে দেবো না, আমি বলবো যে হয়তো ভেরি ভেরি এ বা ভেরি ভেরি ইন্টেলিজেন্টের সেটটা হচ্ছে এরকম। তুমি এখান থেকে ভেরি এ অথবা শুধু এ বের করো। কি করবা? ব্যাকে যেতে হচ্ছে, পেছনে যেতে হচ্ছে না? কি করবা তখন? তখন আমি 4 রুট করে দিব। এক্স্যাক্টলি, ম্যাথমেটিক্যাল হিসাব। জি ম্যাম। ঠিক আছে। তো আমাদের অন্যান্য সেটে যেরকম আমাদের নরমালাইজেশন করা লাগে, তেমনি ফাজি সেটে আমাদের নরমালাইজেশন করা লাগতে পারে। তো ফাজি সেটে নরমালাইজেশন আগের মতোই, সেম টেকনিক, ম্যাথমেটিক্সই তো, টেকনিক আর কি চেঞ্জ হবে। যদি তুমি দেখো তোমার ফাজি সেটের কোথাও একটা 1 আছে, মানে কোন একটা সেট ভ্যালুর সেট এলিমেন্টের ভ্যালু 1 আছে, দ্যাট মিন্স ওটা কি আছে, অলরেডি নরমালাইজড। বুঝা গেল? আচ্ছা, হ্যাঁ। এখন যে বলছিলাম না আমাদের ফাজির রুল আছে, আমরা যেমন ইয়েতে রুল পড়ছি, প্রোলগের রুল পড়ছি ল্যাবে, তাই না? সেখানে আমরা রুলটা দেখো যে ফাজি লজিক তো আমরা কিন্তু এরকম সিস্টেম ডেভেলপ করতে পারি। এখানে একটা সিম্পল এক্সাম্পল কি ধরা হয়েছে, স্মোকার এন্ড রিস্ক অফ ক্যান্সার। সিম্পল ফাজি রুল ফর দ্য স্মোকার রিস্ক অফ ক্যান্সার, যে তার স্মোকারের হ্যাবিট বা প্যাটার্নের উপর ভিত্তি করে তার ক্যান্সারের লেভেলটা আমরা ইয়ে করতে পারি। ঠিক আছে? তো এটা তুমি একটা ফাজি সিস্টেমে ডেভেলপ করতে পারো। সাধারণত এগুলো আমরা মেশিন লার্নিং দিয়ে করি, তাই না? তো এখন মেশিন লার্নিং ই হয় বা ডিপ লার্নিং এ চলে গেছে। আমরা বলতেছি কি যে পার্সন যদি হেভি স্মোকার হয় তাহলে তার ক্যান্সার লেভেল কি হবে, অবশ্যই রিস্কটা
হাই হবে, তাই না? ঠিক আছে, তো এখন তুমি এটাকে ইয়ে করতে পারো, বিভিন্ন নাম্বার অফ কি বলে এটাকে, সিগারেটস কনজিউম পার ডেতে যে সে কতগুলা সিগারেট, এটা একটা এক্সাম্পল, আর অন্যভাবে করা যেতে পারে। পার ডেতে সে কতগুলা সিগারেটস কনজিউম করতেছে তার উপর ভিত্তি করে আমরা বলতেছি যে সে কেমন স্মোকার, হেভি, নট সো হেভি, বা নর্মাল, নাকি যে কি বলে চেন স্মোকার, যেটাই হোক সেটা আমরা কিন্তু কি ডিফাইন করতে পারি। তার মানে একজন পার্সন পার ডেতে কতগুলো সিগারেট কনজিউম করতেছে তার উপর ভিত্তি করে সে কোন গ্রেডের স্মোকার সেটা আমরা বলতেছি। এটা কে যেন আমাকে বলতেছিলাম মেম্বারশিপের ভ্যালুটা বুঝো না, ব্যাপারটা বুঝো না। এখন এখানে একটু খেয়াল করো যে লোকটা 4টা সিগারেট খাচ্ছে পার ডেতে, তাকে তুমি গ্রেড কি দিচ্ছ? 0.6। যে 8টা কনজিউম করতেছে সে কিন্তু আরো অনেক বেড়ে যাচ্ছে, তার যে তোমার ক্যান্সারের রিস্কটা বাড়বে, তার মানে আস্তে আস্তে তার কিন্তু ভ্যালুটা বাড়তেছে। আর যে 10টা কনজিউম করতেছে পার ডেতে সে তো আসলে কি বলবো হাই রিস্ক সবচেয়ে তো তার কিন্তু দেখো মেম্বারশিপ ভ্যালুটা 1 এর বেশি তার হবে না, কারণ আমরা তো ইউজ করতেছি 0 and 1 এর মধ্যবর্তী ইন্টারভ্যাল ভ্যালুগুলোকে। বুঝতেছো? জি ম্যাম। তো সেম ওয়েতে তুমি এটা দিলা হচ্ছে নাম্বার অফ সিগারেটস কনজিউম পার ডে, তার উপর ভিত্তি করে ওই পার্সনের কোন লেভেলের বা কোন গ্রেডের স্মোকার তাকে তুমি ডিজাইন করলা। আর এদিকে আমাদের আসবে এখন কি তোমার হচ্ছে লেভেল অফ রিস্ক, হ্যাঁ, যে তোমার সে কোন লেভেলে আছে। যদি রিস্ক হয় আমাদের 3rd গ্রেড তাহলে 0.7, আর ম্যাক্সিমাম যদি হয় যেটা আসলে 4th গ্রেডে গেলেই তো আসলে আশা ছেড়ে দেওয়া হয়, তাই না? তো ওইভাবে আসলে আমরা ম্যাক্সিমাম গ্রেড গুলাকে মানে এখানে গ্রেড মানে হচ্ছে তোমার মেম্বারশিপ ভ্যালু। যেরকম তুমি যদি একটা স্টুডেন্ট ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি করো, সেখানে একটা স্টুডেন্টের প্রতি সেমিস্টারের রেজাল্ট নিয়ে যদি লাইক আমরা রেজাল্টে ফোকাস করতেছি, তাহলে দেখবো যে তার যদি সবগুলোতে প্লাস থাকে তাহলে তুমি তাকে গ্রেড হয়তো বা 1 এর দিকে দিচ্ছ, যার কয়েকটা ছুটে গেছে তাকে হয়তো বা 0.9, 0.8 এভাবে করে দিয়ে যাচ্ছ, তাই না? এগুলো একটু আমাদের পড়ার পাশাপাশি চিন্তাও করতে হবে। আমি জানি না তোমরা কেউ ফ্যাসিলিটিকে কাজ করতেছো কিনা 400-এ, কেউ যদি করে থাকো তাহলে এগুলা ডিটেলস আরো পড়বা। আমি এমনিতে কয়েকটা পেপার করছিলাম, তোমরা চাইলে আমি ক্লাসরুমে আপলোড দিয়ে দিতে পারি। এখন হচ্ছে যে ফাজি ইনফারেন্স সিস্টেম বা আমাদের ফাজি এক্সপার্ট সিস্টেম বলছিলাম, এখানে তোমার ইনফারেন্স তো আমরা জানি সে রিজনিং প্রসেস, একটা রুল ইঞ্জিন থাকে, সে তোমার রিজনিং করে নতুন নলেজটাকে ডিডিউস করে বা কনক্লুশনটাকে নিয়ে আসে। সো এগুলা আমরা আগেও করছি, রুল হতে পারে, বিভিন্ন ধরনের রুল হতে পারে। তো তুমি যে সিস্টেমের বা যে প্রবলেমের জন্য সিস্টেম ডেভেলপ করতেছো তার সাথে অ্যালাইন করে তোমার রুল বানাতে হবে। যারা প্রোলগে ল্যাব করতেছো বা ল্যাব এক্সাম দিচ্ছো বা আমার সাথে করছো, তোমরা দেখছো না বিভিন্ন প্রবলেমের জন্য রুল তৈরি করছো। আচ্ছা, ল্যাব পরীক্ষা কেমন হয়েছে সবার? আচ্ছা, কেউ রেসপন্স করে না কেন? শুধু সময়ের কথা শুনতে পাচ্ছি, বাকিরা কই? ম্যাম আসি বাকি। আচ্ছা, ফাজি এক্সপার্ট সিস্টেমে দেখি আমরা কি আছে। স্ট্রাকচার অফ ফাজি ইনফারেন্স সিস্টেম, সরি ইনফারেন্স সিস্টেম পরে আছে ফাজি এক্সপার্ট সিস্টেম। ফাজি ইনফারেন্স সিস্টেম হচ্ছে যে কিভাবে তোমার পুরো প্রসেসটা হয়। হ্যাঁ, 4টা মডিউলে এখানে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে ফাজিফিকেশন মডিউল, তার মানে ক্রিপস ভ্যালু কোনটা? ক্রিপস ভ্যালু হচ্ছে 0, 1, ট্রু ফলস, তাই না? আমরা যে ক্রিপস ভ্যালুটা দিচ্ছি, প্রথমে তো ইনপুট দিচ্ছি আসলে ক্রিপস ভ্যালু বা যে তোমার বুলিয়ান লজিক। তো এটাকে কি করতে হবে? ফাজিফিকেশনের মাধ্যমে তোমার কনভার্ট করতে হবে, তাই না? যে 0 থেকে 1 এর মধ্যবর্তী ভ্যালুতে সে কনভার্ট করবে। তো এটা আসলো তোমার রুল ইঞ্জিনে বা ইনফারেন্স ইঞ্জিনে, আর এদিক থেকে নলেজ বেস আসতেছে যেটা তুমি তৈরি করছো, ফাজি লজিক দিয়ে হোক, প্রেডিকেট লজিক দিয়ে হোক, প্রপোজিশনাল লজিক দিয়ে হোক, সে নলেজ বেসটা আসলো বা প্রলোগ দিয়ে হোক।
এদের মধ্যে সে কি করবে, এই দুটা ইউজ করে সে রিজনিং প্রসেসটা করে একটা ডিডিউস করবে, একটা নতুন ফ্যাক্ট বা নলেজটাকে সে প্রডিউস করবে, করে এটাকে আবার ডিফাজিফিকেশন করতে হবে। তার মানে 0 and 1 এর মধ্যবর্তী যে ইন্টারভ্যাল গুলো ছিল সেটাকে আবার কি করতে হবে, যে ব্যাক রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কিপস ভ্যালুতে বা বুলিয়ান লজিক আবার আনতে হবে, তারপর সেটা আউটপুটে যাবে। তো এটা জাস্ট ছবিটা দেখলে বোঝা যায়, এটা যদি থিওরিটিক্যাল থাকে এক্সপ্লেনেশন ইউ ক্যান, আমার মনে হয় তোমরা পারবে, এটা জটিল কিছু না। জি ম্যাম পারবো। সো এখানে কিছু ইনফারেন্স রুল ছিল, যেমন তোমাদের প্রপোজিশনাল লজিকে আমি কতগুলো রুলস পড়াইছিলাম, মনে আছে? যে মডাস পনেন্স, মডাস টলেন্স, হাইপোথেটিক্যাল সিলোজিজম, ডিসজাংটিভ সিলোজিজম, এরকম 9টা না কি 12টা রুল ছিল, আমি 4টা তোমাদের আলোচনা করছিলাম। তো সেম ওয়েতে ফাজি লজিকেও আমাদের কিছু ইনফারেন্স রুল আছে, তার মধ্যে খুব কমন যেটা সেটা হচ্ছে তোমার মামদানি-স্টাইল ইনফারেন্স রুল। কিছুই না, জাস্ট আমরা যেরকম মানে বেসিক প্রোগ্রামিং করতে গেলেও যেমন আমাদের এন্ড অর থাকে, ইফ এলস থাকে, ওরকম হ্যাঁ, ওরকম সিচুয়েশন যে আমাদের যদি এরকম হয় যে ইফ এক্স ইজ a3 or y is b1 then z is c1, মানে এরকম সিচুয়েশন যদি অর সহ থাকে, আমরা এরকম ভাবে নতুন মানে c1 কি নতুন ডিডিউস যেটা হলো, মানে ইনফারেন্সের পরে যেটা তৈরি হলো, যে ফ্যাক্টটা নতুন জিনিসটা আসলো। পাশাপাশি দেখাটা এক্সাম্পল আছে, যদি প্রজেক্ট ফান্ডিং অ্যাডিকুয়েট থাকে, তুমি একটা প্রজেক্ট পাইছো যার ফান্ডটা অনেক মানে অ্যাডিকুয়েট, যথেষ্ট ফান্ড আছে, বাট প্রজেক্ট স্টাফ খুব কম, মানে খুব লিমিটেড পারসন, হ্যাঁ, 1জন বা 2জন লোক দিয়ে তুমি প্রজেক্টটাকে কাজ করাচ্ছ, সেক্ষেত্রে কি থাকবে, রিস্ক ইজ লো। অর তো আচ্ছা, ও কেন তাহলে বলো তো? অর কেন? অর হচ্ছে যেহেতু এখানে অর আছে, রিস্কটা আমরা বলতেছি লো। কারণ কি? কারণ হচ্ছে তোমার বলতেছে প্রজেক্ট ফান্ড যথেষ্ট আছে, অথবা তোমার প্রজেক্ট স্টাফিং ইজ স্মল, কিন্তু আমার রিস্ক হচ্ছে এক্ষেত্রে লো কেন? কারণ আমার যেহেতু অ্যাডিকুয়েট ফান্ড আছে, আমি চাইলে প্যারালালি কাজ করাতে পারবো। সো আমার এটা যদি কি হয়, ফলস হয়, এটা ট্রু হওয়ার কারণে আমার এটা লো হবে। জি ম্যাম। সেম ওয়েতে এন্ড দিয়ে আছে এখানে ইফ এলস। তো আমি আপাতত আমাদের মামদানি স্টাইলটা আমরা দেখলাম, আরো কিছু আছে, এই তোমার ইনফারেন্স রুল আছে ফর ফাজি লজিক। সো ফাজি এক্সপার্ট সিস্টেম তোমার যে কি করে, এখানে তোমার কিপস লজিকের জায়গা আসলে ফাজি লজিক নিয়ে কাজ করে। এটা ডায়াগ্রাম কিছু দেখতেছি না আমরা এখানে, একটা খুব কমন একটা প্রবলেম যেটা আমরা অন্য সময় হয়তো বা লাইক এটা তোমার ভেন ডায়াগ্রাম দিয়ে হয়তো বা তোমরা করছো বা করতে পারবা, বা অন্য কোনো মেথডে করতে পারবা, বাট এই প্রবলেমটা এখন আমরা ফাজি লজিক দিয়ে করতে চাচ্ছি। কি করব, যে ফর এক্সাম্পল, a 4-person family wants to buy a house. An indication of how comfortable they want to be is the number of bedrooms in the house, but they also want a large house. মানে একটা ফ্যামিলি, মানে বাড়ি তোমরা যেমন করো বাড়ি ভাড়া করার ক্ষেত্রে, অনেক হয় না যে অনেক এজেন্সি আছে তারা বাড়ি করে দেয়, খুঁজে দেয়, তাই না? তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমটাকে আমরা ফাজি লজিক দিয়ে কিভাবে সলভ করতে পারি। তো যে প্রবলেমটা এখন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতেছি যে একটা ফ্যামিলি আছে, যেখানে ফ্যামিলি পার্সন হচ্ছে 4 জন, এবং তারা চাচ্ছে একটা কমফোর্টেবল হাউস, এবং সাথে হাউসটা যেন বড় হয়। তো কমফোর্টেবল হাউস বলতে তারা বোঝাচ্ছে যে নাম্বার অফ বেডরুমস। হ্যাঁ, তো নাম্বার অফ বেডরুমস মানে তো আসলে কি বলা যায়, বাসাটা লার্জ, তাই না? এটার সাথে কানেক্টেড, যে একটা বাসায় যদি তোমার ধরো 5টা বেডরুম থাকে, তার মানে কি বাসাটা ভালোই লার্জ। যদি 10টা বেডরুম থাকে তাহলে এটা আসলে সর্বোচ্চ লার্জ। এক্ষেত্রে এখানে এইভাবে ধরা হয়েছে, মানে অ্যাজিউম করে নেওয়া হয়েছে যে সাপোজ ইউ হচ্ছে আমার একটা সেট, হ্যাঁ, যেখানে আমার কি আছে 10টা এলিমেন্ট আছে, এবং এই 10টা এলিমেন্ট কি তোমার হচ্ছে
available houses described by their number of bedrooms. তার মানে হচ্ছে 1 নম্বর বাড়ি যেটা সেখানে মাত্র একটা বেডরুম আছে, আবার 6 নম্বর বাড়িতে 6টা বেডরুম আছে, আর 10 নম্বর বাড়িতে 10টা বেডরুম আছে সাপোজ। দেন দ্য ফাজি সেট সি হচ্ছে ফর কমফোর্টেবল, হ্যাঁ, মেবি ডেসক্রাইবড অ্যাজ, মানে এটা তোমার কনজিউম করা, মানে অ্যাজিউম করে নেওয়া যে কমফোর্টেবলের জন্য যে সেটটা আর হচ্ছে 10টা এক্সাম্পল স্বরূপ 10টা বাড়ি ধরা হচ্ছে, কিন্তু এখানে আরো বেশি থাকতে পারে বা আরো কমও থাকতে পারে, এটা অ্যাজিউম করে নেওয়া হয়েছে কারণ এখানে আর কোনো ডাটা নাই, জাস্ট আমরা একটা কেস স্টাডি দিয়ে দিচ্ছি যে এরকম একটা প্রবলেমের জন্য তুমি ফাজি লজিক দিয়ে সলভ করো। এটা কিন্তু অন্য লজিক মানে অন্য মেথডও সলভ করা যাবে। এখন আমরা কি করব, ইউ পাইছি একটা সেট যেখানে নাম্বার অফ বেডরুম বোঝাচ্ছে প্রত্যেকটা হাউসের জন্য, আর সি হচ্ছে তোমার একটা সেট যেটা হচ্ছে তোমার কমফোর্টেবল বোঝাচ্ছে। 1 নাম্বার হাউস যেটা তার কমফোর্টেবল গ্রেড হচ্ছে 0.2, আর 2 নাম্বার হাউস হচ্ছে 0.5, 3 নাম্বার হচ্ছে 0.8, 4 নাম্বার হাউস হচ্ছে 1। তার মানে 4 নাম্বার হাউসটাকে কি বলা যাচ্ছে, মোর কমফোর্টেবল বলা যাচ্ছে না, বুঝতেছো? জি ম্যাম। অ্যাজুম করা, হ্যাঁ এরকম। এখন আমরা বলতেছি লেট এল বি দ্য ফাজি সেট লার্জ ডিফাইন্ড অ্যাজ, মানে কোন বাসাটাকে আমরা লার্জ বলতেছি, যে বাসাগুলোতে নাম্বার অফ বেডরুম বেশি দেখো সেগুলোতে লার্জের গ্রেড ভ্যালুটা হাই, যেমন 10, 9, 8, 7 এই চারটা কিন্তু গ্রেড ভ্যালু 1 দেওয়া হয়েছে কারণ এখানে অনেকগুলা করে বেডরুম আছে, পরে আবার একটু র্যান্ডমলি কমাইছি একটু। তাহলে আমরা কি করব, এই সেট গুলো পেয়ে গেছি প্রত্যেকটা তোমার এই যে ভ্যারিয়েবলের জন্য, হ্যাঁ কমফোর্টেবল লার্জ এগুলোর জন্য আমরা সেট পেয়ে গেছি। এখন আমরা কি করব, অপারেশন গুলা করব, মনে আছে এই ফাজি লজিকের অপারেশন গুলা, ইন্টারসেকশন, ইউনিয়ন, এগুলা। সো দ্য ইন্টারসেকশন বিটুইন কমফোর্টেবল এন্ড লার্জ কি হবে, ইন্টারসেকশন মানে হচ্ছে আমরা জানি কি মিন নেওয়া, তাই না? তাহলে কমফোর্টেবল হচ্ছে সি আর লার্জ হচ্ছে এল, তাহলে দুটার মধ্যে মিন যদি নেই তাহলে কি হবে, যে 0, 0.2 কোনটা হবে? 0 এই যে 0 পরেরটা আবার 0, 0.5, so it will be 0, it will be 0.2, 0.8, so 0.2 সেম। আশা করি এটা বুঝে গেছো সবাই। এরপরে তো এখন এখানে দেখো এই যে আমাদের ইন্টারসেক্ট যেটা পেলাম তার মানে কি এটা কমফোর্টেবলও এবং এটা লার্জও, তাই না? সেটা তো বোঝাচ্ছে এই সেটটা। দেখো যে এই সেটটা আমাকে কি বোঝাচ্ছে, এই সেট আছে এটা কমফোর্টেবল এবং লার্জও, তাই না? তো তার মধ্যে যদি এখন গ্রেড ভ্যালু চেক করি তাহলে দেখা গেল এইটা যেটা এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড ভ্যালু না, তাহলে এই হাউসটা কি হতে পারে, ওয়ান অফ দ্য অপশন হতে পারে। তার মানে 1, 2, 3, 4, 5 নম্বর বাসাটা তারা হয়তো বা পছন্দ করতে পারে না। দেখো যে বলতেছে অনলি স্যাটিসফ্যাক্টরি গ্রেড হচ্ছে 0.6। এরপরেরটা কি, এই যে 4 বেডরুমের যেটা আছে তার মানে যেটা, বুঝা গেছে? এরপর আমরা ইউনিয়নে চলে গেছি, হ্যাঁ কমফোর্টেবল এন্ড লার্জের ইউনিয়নে যখন গেলাম তখন হচ্ছে আমাদের দেখো তখন অপশন কিন্তু অনেক আসছে, কারণ এগুলো তো হচ্ছে কি ইউনিয়ন, তো এগুলো চলে আসবে সব ম্যাক্স। ইউনিয়ন মানে কি আমার ম্যাক্স করতেছি, সো সিতে যেগুলো আমার কম আছে, হ্যাঁ গ্রেড ভ্যালু যেগুলো কম সমস্যা নেই, আমার বাকিটা কি এল এর ভেতরে গ্রেড ভ্যালু যদি হাই থাকে তাহলে চলে আসবে, কারণ এটা হচ্ছে কি এ অর কিভাবে লেখে ভুলে গেলাম তো, এইভাবে না এ অর বি, তাই না? এটাই তো নাকি ভুলে গেলাম, এই যে হ্যাঁ এ অর বি, অর মানে হচ্ছে ম্যাক্স, ঠিক আছে? এটা প্রথম দিকে কোথায় যেন ছিল, এই যে এখানে একটু আছে, এই যে এখানে আছে, হ্যাঁ এন্ড তারপর যে অর, ঠিক আছে? এখানে ম্যাক্স বসবে আর এখানে মিন বসবে। সো এখন দেখো এখন তাদের অপশন বেশি,
সুতরাং তারা চাইলে ম্যাক্স যেগুলা, হ্যাঁ, তারা আইদার এই যে এই 4 নম্বর বাসাটা অথবা 7 থেকে 10 এখান থেকে যে কোনো একটা বাসা তারা চুজ করতে পারে, মানে প্রেডিক্ট করতেছে আর কি। হ্যাঁ, তাদের একটা মানে তো একটা ক্লায়েন্ট আসছে, তার ক্লায়েন্টের পছন্দ হচ্ছে এরকম এরকম, তো এটার উপর ভিত্তি করে আমরা তাদের প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ এই বাসাগুলা আপনার পছন্দের সাথে মিলে যাচ্ছে, সো ইউ ক্যান পিক ফ্রম হিয়ার। সে ধরনের সিস্টেম কিন্তু লাগে। আমাদের দেশে হয়তো বা নাই এখনো, কিন্তু অন্যান্য দেশে এগুলা ইউটিলাইজেশন আছে। অ্যাপ্লিকেশন ফাজিলজিক বলে শেষ করা যাবে না আসলে। হ্যাঁ, এটা একেবারে অনেক অনেক অ্যাপ্লিকেশন। কন্ট্রোল বললাম না শুরু দিকে, কন্ট্রোল অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে তোমার শিডিউলিং, অপটিমাইজেশন, স্টক মার্কেট, বিশেষ করে তোমার এই জাপানিজ বিভিন্ন ইয়াতে কোম্পানি বলো, হ্যাঁ, বা অর্গানাইজেশন বলো, ওদের ওখানে ফাজিলজিকের অনেক বেশি ইউজ। সিগন্যাল অ্যানালাইসিস বিভিন্ন কাজে আসলে ইউজ করা হয়। ইভেন প্যাটার্ন রিকগনিশন অ্যান্ড ক্লাসিফিকেশন আমরা ইউজ করতে পারি। তোমরা যে ইয়া পড়ছো, এসভিএম পড়ছো, তারপর হচ্ছে কে নিয়ারেস্ট নাইবার পড়ছো, সেখানে তোমার যে প্যাটার্ন গুলোকে ভাগ করে ফেলছো না, যে কোন গ্রুপে পড়বে, তাই না? সেরকম আমরা প্যাটার্ন রিকগনিশন ক্লাসিফিকেশনের কাজ আমাদের যে মেশিন লার্নিং দিয়ে করতে হবে নট নেসেসারি, এটা ফাজিলজিক দিয়ে করা যায়। আমরা ক্লাস ধরে নিতে পারি, 0 ক্লাস, হ্যাঁ, মানে ক্লাস 1 ক্লাস 2 এরকম প্যাটার্ন গুলোকে ভাগ করে নিতে পারি। তারপরে যে ফাংশন, যেটা ম্যাথমেটিক্যাল যে ফাংশন, লার্জ, মিডিয়াম, স্মল, হ্যাঁ, সেগুলোকে ইউজ করে আমরা যে যে ক্লাসে পড়বে তাকে ওখানে ফেলে দিব। বুঝতেছো? সুতরাং এই প্যাটার্ন রিকগনিশন বা ক্লাসিফিকেশনের কাজ শুধুমাত্র এটা মেশিন লার্নিং এর নিয়ে না, এটা আমরা ফাজিলজিক দিয়েও করতে পারি। তো তোমরা যদি কেউ এই ধরনের রিসার্চে আগ্রহী হও, জাস্ট গুগল স্কলারে যাবা এন্ড হচ্ছে তোমার প্যাটার্ন রিকগনিশন আর ক্লাসিফিকেশন ইউজিং ফাজিলজিক এরকম একটা কিছু দিয়ে সার্চ দিবা, দেখবা যে অনেক রিসার্চ চলে আসবে। সেরকম আরো অনেক আছে, যে ডায়াগনোসিস, যেটা ক্যান্সার ডায়াগনোসিস একটু আগে আমরা করে আসলাম না, ক্যান্সার ডায়াগনোসিস, হ্যাঁ, মানে মেডিকেল ডায়াগনোসিস আর কি, এরকম অনেক আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে। তো এই ছিল আমার ফাজিলজিক। ফাজিলজিক হিউজ একটা বড় ফিল্ড, এটা মানে বড় একটা টপিক, অনেক কিছু পড়ার আছে এখানে। আমি কি বলবো, মানে একটুখানি টাচ করে করে গেছি যাতে তোমাদের অন্তত ইউ ক্যান সে যে ইউ নো দিস টার্ম, এটার সাথে তুমি পরিচিত। ব্যাপারটা এরকম ভাবে পড়ো না, একেবারে শর্ট একটা সামারি। এটা কি কঠিন মনে হচ্ছে? আছো তোমরা? জি ম্যাম আছি। কঠিন মনে হচ্ছে কি? কঠিন না, কিন্তু জিনিসগুলো একটু নতুন তো, মানে টার্ম গুলো অত ফ্যামিলিয়ার না, তো একটু পড়তে একটু টাইম দেওয়া লাগবে বেশি। টার্ম গুলা বুঝে এখন যদি আলোচনার সময় টার্ম গুলা বুঝো তাহলে মাথায় থাকবে। হ্যাঁ, আরেকবার তোমরা লেকচারটা দেখে যাবা, তাহলে জি ম্যাম। হ্যাঁ, টার্ম গুলা বুঝতে, আমি তো শুরুতে বলছিলাম টার্ম গুলা নতুন, এই টার্ম গুলা একটু মাথায় রাখার জন্য হয়তো বা 2-1বার রিডিং পড়লা, হ্যাঁ, 2-1বার রিডিং পড়লা। আর রিডিং পড়ার সময় সব তো আর বোঝা যাবে না, সেক্ষেত্রে আবার হয়তো বা কোনো একটা আননোন টার্ম আসলে একটু গুগল করতে হবে। এবং এটাতে ফাজিলজিক বইতে আছে, কত নম্বর চ্যাপ্টার ভুলে গেছি, বইতে আছে ফাজিলজিক। তো 3rd এডিশন 4th এডিশন দেখতে পারো। তবে এইভাবে নাই, আমি স্লাইডটাতে যেভাবে দেখালাম এইভাবে নাই, বাট আসছে ফাজিলজিক। তো তোমরা অন্য রিসোর্সও দেখতে পারো। তো ওই ফাজিলজিক শেষ, এবং এটার সাথে আমার ওই আগের যে 3টা মিলাই হচ্ছে আমাদের সিটি4। ঠিক আছে, 3টা মিলাই হচ্ছে সিটি4। তো তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করো। আমরা তো আপাতত ডেট ফিক্সড করে ফেলছি 28 মানে 29 আর 30 হচ্ছে সিটি4 লাস্ট সিটি অফ দ্য কোর্স, আর 22 আর 23 হচ্ছে আমার কি সিটি3। হ্যাঁ, সিটি3 হচ্ছে গেম থিওরির উপরে, সিটি4 হচ্ছে কি বললাম
নলেজ রিপ্রেজেন্টেশন KRR, হ্যাঁ KRR এর উপরে। তো আমি এটা ক্লাসরুমে দিয়ে দিব না এটা নোটিসটা। এখন বলো কারো কোনো কোয়েরিজ আছে কিনা? আপাতত তো লেকচার থেকে তেমন কোনো কোয়েরিজ নাই। হলো যে আমরা পড়লে পরে হয়তো আপনার সাথে ক্লাসে দেখা হলে বা অনলাইন ক্লাসে তখন জিজ্ঞাসা করতে পারি, এখন আর মনে হয় না কোয়েরিজ। আচ্ছা এটা তো গেল তোমার আজকে লেকচার রিলেটেড। আর অন্য কোনো কিছু আছে কোর্সের? আমি তো অনেকদিন ধরে নাই, মনে হচ্ছে যে অনেক গ্যাপ, অনেক কিছু আমার জানার বাইরে রয়ে গেছে বা ঘটে যাচ্ছে এরকম লাগতেছে। ম্যাম অনেকদিন মানে তেমন ক্লাস হলো যে মানে ক্লাসও তেমন সবারই হলো যে ছুটির ভিতর, মানে এখনো ক্লাস অত ফুললি স্টার্ট হয় না, ঈদের ছুটির